স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল তারকাকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। 25শে মার্চ গুয়াহাটিতে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। তার আগে সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন লেস্টার সিটি তারকা, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। সুযোগ পেলে যুক্তরাজ্যে হামজার সাথে সব ফাইনাল করবেন বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ফুটবল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেমন গৌরবের নাম তেমন হতাশারও। গেল 54 বছরের সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে সমীহ আদায় করতে পারেনি। তবে এবার এক হামজা চৌধুরীকে ঘিরে সব পরিস্থিতি পাল্টে গেছে। ফুটবল ভক্তরা স্বপ্ন দেখছে অনেক বড়। আর এগুলোর সাথে যিনি সরাসরি ব্যবস্থাপনায় জড়িত আছেন সেই বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে জানবো বিস্তারিত। হামজা চৌধুরীকে নিয়ে অনেক ক্রেজ চলছে এখন, তো সেক্ষেত্রে তার ওয়েলকামটা কীভাবে হবে? বাফুফে এমন কোনো প্ল্যান করছে তাকে ওয়েলকাম করার জন্য? আপনি জানেন যে ক্রিসমাস এবং নিউ ইয়ার্স একটি ব্রেক হয় ইউরোপে। সো সেই ব্রেক থেকে ওনারা আবার নর্মাল লাইফে ফিরে এসে 7 তারিখ থেকে, এই 7th জানুয়ারি, এবং এই উইকে তাদের একটা খেলাও আছে, আমাদের সাথে একটা খেলা আছে। ওই খেলার পরপরই আমাদের সাথে আবার আলোচনা শুরু হবে তার পটেনশিয়াল অ্যারাইভাল ডেট, কখন তিনি আসবেন, হোয়াট উইল বি দ্য প্রসেস। ওনাকে রিসেপশন প্লাস বাংলাদেশের জার্সি পরে প্রেজেন্ট করা টু দ্য বাংলাদেশি ফ্যান ইন এ ভেরি গ্র্যান্ড ম্যানার, এই ধরনের আয়োজন হবে, যেটা আমি মনে করি যেহেতু এই ধরনের অধ্যায় কিন্তু বাংলাদেশের খুব একটা হয়নি। হামজাকে নিয়ে ইউনিক আয়োজনের সামনের সারিতে যিনি আছেন তিনি বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সফরে অবস্থান করছেন যুক্তরাজ্যে, আর সেখানেই প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন হামজা চৌধুরী। তবে কি ওখানেই হামজার সাথে আলোচনা করে তার দেশে আসার দিনক্ষণ ঠিক করবেন বাফুফে প্রেসিডেন্ট? যদি সুযোগ হয়ে থাকে ডেফিনেটলি উনি একটু করবেন, বাট অ্যাট দ্য মোমেন্ট আমি আপনাকে বলতে পারি উনি যে রিজনে গিয়েছেন ওই রিজনে হি ইজ এক্সট্রিমলি অকুপাইড, বিকজ আপনি তো বুঝেন একটা বড় দায়িত্ব অংশ হিসেবে উনি এখন যুক্তরাজ্যে আছেন। সো বাট গোয়িং ফরওয়ার্ড আমরা জানি না, হয়তো ওনার সাথে দেখা হলেও হতে পারে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছে এশিয়ান কাপ বাছাই ভারতের সাথে 25শে মার্চ, বর্তমান প্রেক্ষাপট বলি বা ঐতিহাসিক প্রেক্ষাপট বলি অনেক উত্তাপ ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর প্রেজেন্স বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দিল কিনা, ভারত ভয়ে আছে কিনা? আমি মনে করি মোরালি আমাদের দলকে ডেফিনেটলি অনেক এগিয়ে রেখেছে। এটা শুধু প্লেয়ারদের না, প্লেয়ার বলেন, টেকনিক্যাল স্টাফ বলেন, সকলের মধ্যেই থাকবে। এবং আমি মনে করি, আমি আশা করি ইনশাআল্লাহ ওনার সময় মতো ওনার সাকসেসফুল প্রেজেন্সে আমরা ওই রিফ্লেকশনটা মাঠেও পাবো ইনশাআল্লাহ। ভারতের ম্যাচ মানে সবসময় সুনীল ছেত্রীর উপর আলাদা একটা ফোকাস থাকতো। সুনীল ছেত্রী নেই, হামজা চৌধুরী এসেছেন, ফোকাস ঘুরে গেছে কিনা? নিঃসন্দেহে এই ম্যাচের তারকা প্লেয়ার তো হামজা চৌধুরী। এবং আমরা যদি অন্য দলগুলিকেও দেখি, সিঙ্গাপুর, হংকং, যাদের সাথে আপনি দেখেন প্রতিটি খেলায় কিন্তু হামজা চৌধুরী উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো সন্দেহ নাই। বিকজ কারো কাছে তো প্রিমিয়ার লিগ তারকা নেই, সো হি ইজ এ প্রিমিয়ার লিগ স্টার। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এবার সেন্টার অফ অ্যাট্রাকশন হামজা চৌধুরী হবে। সেটা আমাদের কমেন্ট্রি বক্সে হবে, তাদের কমেন্ট্রি বক্সে হবে। এশিয়ান কাপে ভারত বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ ভারতের কোন জায়গায় হবে তার প্রাথমিক ধারণা পেয়েছে বাফুফে। জানা গেছে দূরে কোথাও নয়, বাংলাদেশের নিকটবর্তী স্থানেই আয়োজিত হবে আলোড়ন তোলা এই দ্বৈরথ। আপাতত আমাদের যে ভেনিউটা দেওয়া হয়েছে এএফসি থেকে, সেটা হচ্ছে সিলনে, গুয়াহাটির পাশে সিলনে। সো বাট ওটা দ্যাট ইজ সাবজেক্ট টু কনফার্মেশন অফ এএফসি ইন্সপেকশন টিম। যে ইন্সপেকশন ভিজিটটা খুব শীঘ্রই হবে। বাংলাদেশের বেশ কিছু এয়ারলাইন্সের সাথে যোগাযোগ শুরু করেছি, যদি আমরা সম্ভব হয় এখান থেকে চার্টার করে সরাসরি গুয়াহাটিতে যাওয়া যায় কিনা, অথবা কলকাতার মাধ্যমে গুয়াহাটিতে যাওয়া। সো এই জিনিসগুলি নিয়ে আমরা অলরেডি বিচার বিশ্লেষণ করছি কোনটা এফেক্টিভ হবে। আমরা তো শুনতে পাচ্ছি যে আপনারা দেশের বাইরে ক্যাম্প করবেন, সেই ক্যাম্পে হামজা চৌধুরী থাকবেন কি না এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই আছে। ওখানে তো অবশ্যই ওনার থাকার কথা, এবং আমরা আশা করি থাকবেন উনি, এবং আই এম শিওর টেকনিক্যাল টিম এবং দ্য প্লেয়ার্সটা ওটা যাবেন। অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ পার্ট অফ দ্য হোল প্রসেস, বিকজ ওই ক্যাম্পের পরপরই কিন্তু তার খেলাটা হবে। সো আমরা ইতিমধ্যে সৌদি আরব এবং কাতারে চিঠি লিখেছি। আমরা আশা করি যে কোনো একজন দেশ থেকে কিংবা উভয় দেশ থেকে হয়তো আমরা সেই সুযোগটা পাবো। আমাদের প্রেফারেন্স থাকবে সৌদি আরবে ক্যাম্প করার, কারণ এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছি এবং আমাদের প্লেয়াররা দে আর ভেরি হ্যাপি। পার্থ বণিক, ৭১, ঢাকা।
বিসিবি সংবিধান সংস্কার ইস্যুতে হঠাৎ উত্তপ্ত ঢাকার ক্রিকেট নাখোশ ঢাকার ক্লাব সংগঠকরা। বিসিবিকে ক্লাবগুলোর 3 দিনের আলটিমেটাম দাবি না মানলেই ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে না খেলার হুমকি। সংগঠকদের কাঠগড়ায় বিসিবির সংস্কার কমিটির কনভেনার নাজমুল আবেদিন ফাহিম। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দিন কয়েক আগে পরিচালক নাজমুল আবিদিনের বিস্ফোরক মন্তব্যে দেশের ক্রিকেট রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক ফাহিমের দ্বন্দ্বের খবর সামনে আসে। এবার আবারও সেই একই পরিচালক আলোচনাতে। 5 সদস্য বিশিষ্ট বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম, তার নেতৃত্বে বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া অবাক করেছে ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকদের। সামনে আসা প্রাথমিক প্রস্তাবনা বলছে কাউন্সিলরদের সংখ্যা 76 থেকে কমিয়ে মাত্র 30 জন করার পরিকল্পনা করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা 25, ঢাকার ক্লাব থেকেই 12 জন, সেই সংখ্যাও কমিয়ে আনা হতে পারে মাত্র 4 জনে। সব মিলে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে, যা অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত মনে করে এক হয়ে প্রতিবাদ সভা করেছে ঢাকার 67 ক্লাবের প্রতিনিধিরা। আমার মনে হয় ফাহিম ভাই একজন সিনিয়র লোক, উনি মানে ক্রিকেটটা বোঝে না এরকম না, উনি ক্রিকেটটা বোঝে, উনি জেনে শুনেই অন্ধকারে ডিল ছুড়েছে। আমার কাছে এরকম মনে হয় উনি সব কিছু বুঝে শুনেই এইটা মানে ওনার কাছে মনে হয়েছে যে এটা হয়তো হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না এটা হয়ে যাবে। বিষয়টা এরকম না, এটা জটিল হবে। ঢাকা ক্রিকেটকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট কল্পনা করা যায় না। এই যে একটা বাজে সিদ্ধান্ত, ক্লাবগুলির কাউন্সিলর কমিয়ে দেওয়া এবং বোর্ডের ডিরেক্টরদের মানে 12 জন থেকে 4 জনে নিয়ে আসে, এগুলি দেশের ক্রিকেটকে ক্ষতি করার জন্য একটা পায়তারা। এবং যারা করছে তারা কিন্তু তাদের আমি জানি না তারা কি বুঝে করছে, এটা নিশ্চয়ই এটার ভিতরে কোনো দুরভিসন্ধি আছে, অন্যথায় এইরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস এই পর্যন্ত স্বাধীনতার পরে কেউ দেখায়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, বিপিএল এর মাঝে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল ঢাকার ক্লাব ক্রিকেট। অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে। 3 দিনের আলটিমেটামও দিয়েছে ঢাকার ক্লাবগুলো। এই টাইমের মধ্যে যদি তারা এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সংগঠকরা, সেই সংগঠকদের অপমান করা মানে ক্রিকেটকে অপমান করা, দেশকে অপমান করা। আমরা চাই এটার একটা সুব্যবস্থা করা এবং এটার একটা বিহিত করা, যাতে ক্লাবগুলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় যে আমরা খেলবো না। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবে ঢাকার ক্লাব প্রতিনিধিরা। সেখানেও সমাধান না মিললে সব ধরনের লিগ বয়কটের হুমকি দিয়ে রেখেছেন ক্লাব সংগঠকেরা। নাহিয়ান বিন জসিম, 71। জমজমাট সব ম্যাচ দিয়ে শেষ হলো বিপিএল এর সিলেট পর্ব। ঢাকা থেকে সিলেট মোমেন্টাম ধরে রেখেছে রংপুর রাইডার্স। সেঞ্চুরি লিস্ট থেকে 4 ছক্কা, সব জায়গাতেই লোকাল ক্রিকেটারদেরই আধিপত্য। 2 দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার শুরু হবে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। কেমন গেল এবারের আসরের সিলেট পর্ব, জানাচ্ছেন কোহিনুর কণা। বাঘের গরম লাগছে, আদতে পিটিয়ে বাঘের ছালটাই যেন তুলে নেওয়া হয়েছে। খুলনা টাইগার্সকে হারিয়ে রংপুর রাইডার্সের এমনই মশকরা। অবশ্য মাঠে যে পারফরমেন্স দিচ্ছে উত্তরবঙ্গের দলটা, এসব তো ওদের সাথেই মানায়। ঢাকা টু সিলেট কত কিছু বদলে গেছে। হোম ভেন্যুতে সিলেট স্ট্রাইকার্সের কেটেছে শনির দশা, ব্যাক টু ব্যাক পেয়েছে জয়ের দেখা। সিলেটে গড়ে রান উঠেছে 170 করে, সর্বোচ্চ গিয়ে ঠেকেছে 254-তে। সব মিলিয়ে চাওয়ার চেয়েও যেন বেশি রোমাঞ্চ জমে উঠেছিল সিলেট পর্বে। 2 লেগ শেষে কে দাঁড়িয়ে কোন অবস্থানে। 7 ম্যাচে শতভাগ জয়ের 14 পয়েন্ট নিয়ে লিডার বোর্ডে লিড করছে রংপুর রাইডার্স। এরপরেই আছে চিটাগং কিংস, 5 ম্যাচে 3 জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থান 3 নম্বরে, খুলনা টাইগার্স 4 নম্বরে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে হয়ে গেছে 5টি সেঞ্চুরি, যার 3টি এসেছে ঢাকার শিবির থেকে। শুরুটা অবশ্য করেছিলেন চিটাগংয়ের উসমান খান, এরপর একে একে লিস্টে ঢুকে যান অ্যালেক্স হেলস, লিটন, থিসারা পেরেরা, তনজিদ তামিম।
এবারের আসরে হায়েস্ট রান গেটারের তালিকায় রাজ করছে লোকাল বয়রা। 251 রান নিয়ে টেবিল টপার সিলেটের জাকির হাসান। চিটাগং কিংসের উসমান খানের রান 249। টুর্নামেন্টে পাওয়ার হিটিংয়েও টাইগার ব্যাটাররা দেখাচ্ছেন ক্যারিশমা। 15-4 16 ছক্কা নিয়ে টপ 5-এর 1 নম্বর স্পটটা অবশ্য খুশদিল শাহ। 18-4 16 ছক্কা নিয়ে 2 নম্বরে ইয়াসির আলী রাব্বি। ঢাকা ও সিলেট লেগ মিলিয়ে মোস্ট উইকেট টেকারের তালিকার চূড়ায় স্পিড স্টার তাসকিন আহমেদ। 6.72 ইকোনমিতে উইকেট নিয়েছেন 14টা। খুলনার আবু হায়দার রনির উইকেট 11টা। 2 দিনের স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে বিপিএল ফিরবে চিটাগং পর্বে। ঢাকা আর সিলেটকে কি টপকে যেতে পারবে চট্টলা? কোহিনুর কণা, 71। নারী ক্রিকেট দলের সাথে সরকারি কর্মকর্তার বিদেশ ভ্রমণের চেষ্টা ভেস্তে গেল নিমেষেই। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তার ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেছেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক কিংবা প্রশাসনিক প্রভাবে অযৌক্তিক বিদেশ ভ্রমণের লাগাম টেনে ধরেছিলেন তিনি। সেই সিদ্ধান্তে অনড় তারুণ্যের প্রতীক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্ণবাপী রিপোর্ট। লক্ষ্যটা দেশের জন্য অর্জন ছিনিয়ে আনার। নারী ক্রিকেট দল চলতি মাসেই উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। রেডি সবার গভর্নমেন্ট অর্ডার। খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ সহ 30 জনের জিওতে 2 জনকে নিয়ে তৈরি হয় বিতর্ক। জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজু অফিসার রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনকে নিয়ে। নারী ক্রিকেট দলের সাথে এই 2 সরকারি কর্মকর্তার দায়িত্ব কি? কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হবার পরই বিষয়টি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নজরে আসে। কয়েক ঘন্টার মধ্যেই নিয়েছেন ব্যবস্থা। জিও থেকে বাদ দেওয়া হয়েছে ওই 2 সরকারি কর্মকর্তার নাম। ক্রীড়া উপদেষ্টার মনোভাব পরিষ্কার। দেশের অর্থ ব্যয় করে বিদেশ সফরে অপ্রয়োজনীয় ব্যক্তিদের আর হচ্ছে না স্থান। মাননীয় উপদেষ্টা অত্যন্ত প্রফেশনালি বিষয়গুলো দেখেন। ওনার নজরে যখন এসেছে আমাদেরকে বলেছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে 2 জনকে বাদ দিয়ে আমরা 28 জনের টিম, যেটা প্রফেশনাল টিম আমরা ডিজাইন করে সেটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। যেহেতু বিভিন্ন ফেডারেশনগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, এখানে 2 জন প্রতিনিধি আমরা নিয়োগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে যখন আমাদের নজরে এসেছে তখন আমরা 2 জনকে বাদ দিয়ে প্রফেশনালি এই 28 জনের টিমটা আমরা দিয়েছি। নানা সিন্ডিকেটের পকেটে পুরে রাখা অনিয়মগুলোর আর জায়গা নেই ক্রীড়াঙ্গনে। তারুণ্যের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামা ক্রীড়া উপদেষ্টা ঝেড়ে ফেলেছেন সব পুরনো ভুল। ক্রীড়াবিদদের সাথে মিশে নানা সিন্ডিকেটের মোড়লদের নিয়মিত বিদেশ বিলাসে দেখা যেত অনেককেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই প্যারা অলিম্পিকে 2 জন খেলোয়াড়ের সাথে 14 জন কর্মকর্তা দেখে তাৎক্ষণিকভাবেই বহর ছোট করা হয়। মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত স্ট্রিক্টলি এগুলো মেনটেন করেন। এর আগেও প্যারা অলিম্পিকে এরকম আমরা সরকারি পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করার পর ওনার অবজারভেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কর্মকর্তাকে আমরা বাদ দিয়ে টিমটা ফরমেশন দিয়েছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা হচ্ছে যখন আমাদের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যাবে, প্রফেশনাল যারা এখানে ইনভলভ থাকবে তাদেরকে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এই ক্ষেত্রে অতিরিক্ত জনবল বা অন্যান্য কর্তৃপক্ষের জনবলকে না দেওয়ার জন্য উনি নিরুৎসাহিত করেছেন। সেভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এবং ভবিষ্যতে আমরা সেই বিষয়টি আমরা অনুসরণ করেই টিমগুলো ফরমেশন করব। সম্প্রতি সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর ভিন্ন ভিন্ন দপ্তরে অফিস করতে হয় উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্টদের। স্বাভাবিকভাবেই যোগাযোগের দূরত্ব তৈরি হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে। সেই সুযোগটা কাজে লাগিয়েই স্বার্থান্বেষী মহল এই 2 কর্মকর্তার নাম দিয়েছিল নারী ক্রিকেট দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অর্ণব বাপি, 71। ব্রাদার্স ইউনিয়নের সাথে ফর্টিজ এফসির হারে জমে উঠেছে ফেডারেশন কাপ ফুটবলে এই গ্রুপের লড়াই। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসির সাথে 2-1 গোলে হেরেছে ঢাকা ওয়ান্ডারার্স। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফর্টিজ এফসির মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। অ্যাটাক পাল্টা অ্যাটাকে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। 36 মিনিটে কাজের কাজটা করেন রাব্বি ও স্কোরে এগিয়ে যায় ব্রাদার্স। গোটা ম্যাচে গোল ওই একটাই। হেরেও অবশ্য এই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে ফর্টিজ। 4 খেলায় 2 জয়, 1 হার ও 1 ড্রয়ে 7 পয়েন্ট ক্লাবটার। 3 ম্যাচে 2 জয় ও 1 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ ব্রাদার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে 2-এ বসুন্ধরা কিংস।
চলে গেলেন সাবেক ফুটবলার আনিসুল ইসলাম বিপ্লব। সোমবার রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ঝিনাইদহ জেলা দলের সাবেক এই কৃতি ফুটবলার। ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলে জনপ্রিয় হয়ে ওঠেন বিপ্লব। ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টনেও একাধিকবার চ্যাম্পিয়ন হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আমিনুল বিপ্লব। খেলোয়াড়ি জীবন শেষে হামদা স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। ঢাকার প্রান্তিক ক্রীড়াচক্র ও মগবাজার ক্রীড়াচক্রের সাবেক এই ফুটবলারের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসছে শোকের ছায়া। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।